হে গাইস, আসসালামু আলাইকুম। তারপর বলো কেমন আছো তোমরা। সে ছিল মায়াবতী পার্ট 2 নিয়ে আসা পরিচিত। বেশি কথা না কয়ে শুরু করা যাক। অপমানের কথা ভেবে শুধু অশ্রু এলো তার চোখে। ফারিয়া রওনা দিয়েছে তার ভার্সিটির উদ্দেশ্যে। সে ভেবে নিয়েছে আজ অনুর সাথে হোস্টেলে থাকার ব্যাপারে কথা বলবে। অতএব বাস স্ট্যান্ডে পৌঁছালো ফারিয়া। বাসে উঠে পড়লো। বেশ কিছুক্ষণ পর বাস থেকে নামলো ফারিয়া। তারপর এদিক ওদিক তাকালো। কিছু সময়ের মধ্যেই এক সুদর্শন যুবক তার সম্মুখে এসে দাঁড়িয়ে বলল, তাহলে আমি একদম সঠিক সময়ে পৌঁছিয়েছি। যুবকটিকে দেখেই ফারিয়ার মুখে হাসি ফুটে ওঠে। ফারিয়া হাস্যোজ্জ্বল মুখে বলে, রাফি তুমি? জি, আমি তোমাকে নিতে এসেছি। তোমার বান্ধবী অনুর কাছে শুনলাম তুমি নাকি হোস্টেলে থাকতে চাইছো। হ্যাঁ, আসলে সামনে এক্সাম তো, তাই এত দূর জার্নি করা সম্ভব না। এজন্যই ভাবছি হোস্টেলে এসে উঠবো। তখন রাফি বলল, আমাকে বলতে পারতে, আমি আমার ফ্ল্যাটে তোমার থাকার ব্যবস্থা করে দিতাম। এই শহরে তো আমার ফ্ল্যাটের অভাব নেই। তখন ফারিয়া বলল, কি যে বলো না তুমি, আমি কিভাবে তোমার ফ্ল্যাটে থাকতে পারি? তখন রাফি বলল, কেন পারো না? তুমি কি আমায় ভালোবাসো না ফারিয়া? ফারিয়া উত্তর দিল, অনেক বেশি ভালোবাসি। তখন রাফি বলল, তাহলে অসুবিধা কোথায়? আমরা তো একসাথে ফ্ল্যাটে থাকবো না। তখন ফারিয়া বলল, সেসব তুমি বুঝবে না। যাই হোক, তুমি চট্টগ্রাম থেকে কবে ফিরলে? তখন রাফি বলল, একটু আগেই। এরপর তাদের মাঝে আরো কিছু কথাবার্তা চলতে লাগলো। এক সময় রাফি ফারিয়াকে বলল, আজ তোমাকে আর ভার্সিটিতে যেতে হবে না। আজ অনেক দিন পর আমি রাজশাহীতে এলাম, চলো আজ ঘুরতে যাব। তখন ফারিয়া বলল, না রাফি, সামনে এক্সাম। রাফি বলল, আমি কোনো অজুহাত শুনবো না, তুমি চলো তো আমার সাথে। রাফি ফারিয়ার কোনো বারণই শুনল না। এক প্রকার জোর করেই ফারিয়াকে নিজের সাথে নিয়ে চলে গেল। অন্যদিকে নিপুণ সবেমাত্র কোর্ট থেকে বাড়িতে ফিরল। আজ সে অনেক খুশি, কারণ সে আজ একটা কেস জিতে গেছে। একজন অপরাধীকে সে শাস্তি দিতে পেরেছে। নিপুণের মনে এখন অদ্ভুত প্রশান্তি কাজ করছে। এটা নতুন কিছু নয় তার কাছে। যতবারই সে অপরাধীদের শাস্তি পাইয়ে দিতে সক্ষম হয়, ততবারই এমন খুশি হয়। বাসায় এসেই সর্বপ্রথম নিজের বাবার ছবির সামনে গিয়ে দাঁড়ায় সে। নিপুণের বাবা প্রয়াত অ্যাডভোকেট নজরুল খান, যিনি তার সততা এবং ন্যায় বিচারের জন্য আজও সমাধিত। জীবনকালে যিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি। সমাজে অত্যাচারী নিপীড়িত মানুষের পাশে থেকেছেন সর্বদা। প্রভাবশালী ক্ষমতাবান ব্যক্তিদের যিনি পরোয়া করেনি। আজ তার আদর্শে বেড়ে উঠেছে নিপুণ। সেও তার বাবার মতোই অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে। নিপুণ তার বাবার ছবির সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে বলে, আজ আবারও আমি তোমার মুখ উজ্জ্বল করতে পেরেছি আব্বু। একজন নিপীড়িত নারীকে আজ আমি ন্যায় বিচার পাইয়ে দিয়েছি। আমি জানি তুমি যেখানেই থাকো না কেন, আমার এই সাফল্যে তুমি আজ অনেক খুশি হয়েছ। এমন সময় কেউ নিপুণের কাঁধে স্পর্শ করে। নিপুণ পিছন ফিরে হালকা হেসে বলে, মা তুমি? তখন নিপুণের মা বলল, বাবাকে কি বলছিস? হ্যাঁ, আমার নামে বিচার দিচ্ছিস? তখন নিপুণ বলে, কি যে বলো না তুমি, বাবার কাছে তোমার নামে বিচার দেবো কেন? বাবাকে আমার সাফল্যের কথা বলছিলাম। জানো মা, কেসটা আমি জিতে গেছি। বসে বসে গেম খেলছেন? ক্রিকেক্সে খেলুন, সাথে টাকা উপার্জন করুন। নতুন অ্যাকাউন্ট খুললে পাচ্ছেন 100টি স্পিন একদম ফ্রি। জন্মদিনে থাকলে বিশেষ গিফট, পেয়ে যান 1000 টাকা বোনাস। লগ ইন করলে প্রতিদিন 205টি স্পিন ফ্রি। 200 টাকা ডিপোজিটে পেয়ে যান 3000 টাকা বোনাস। ডিপোজিট করুন, আয় হয়ে যান ভাগ্যবান। আইফোন 17 প্রো ম্যাক্স আসতে পারে আপনার হাতেই। আর জেতা টাকা তুলুন নিরাপদ উপায়, বিকাশ, নগদ, রকেট উপায় এবং ভারতে ফোনপে, গুগল পে, ইউপিআই এর মাধ্যমে লেনদেন করুন দ্রুত এবং নিশ্চিন্তে। পিন করা কমেন্ট থেকে বিনামূল্যে ক্রিকেক্স অ্যাপ রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন। তখন নিপুণের মা বলে, আচ্ছা। নিপুণ খেয়াল করে তার মায়ের চেহারাটা, তাই সে তার মাকে বলে, তোমার মুখটা হঠাৎ এমন শুকিয়ে গেল কেন মা? তুমি কি আমার সাফল্যে খুশি হওনি? তখন নিপুণের মা বলে, না তেমনটা নয়। সব মায়েরই তাদের মেয়ের সাফল্যে খুশি হয়। আমিও তার ব্যতিক্রম নই, কিন্তু আমার যে অনেক চিন্তা হয় তোকে নিয়ে। তখন নিপুণ বলল, আমাকে নিয়ে চিন্তা হয় কেন? এই যে তুই প্রতিদিন এই প্রভাবশালী মানুষের বিরুদ্ধে কেস লড়িস, তারা যদি তোর কোনো ক্ষতি করে দেয়? তখন নিপুণ বলে, ক্ষতি করে দেবে বললেই হলো? এত সোজা না। তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না। তখন নিপুণের মা বলল, মায়ের মন তুই বুঝবি না। তোর বাবাকে হারানোর পর থেকে আমার মনে ভয় জেগে বসেছে। আমার আজও মনে হয় তোর বাবার মৃত্যু কোনো অ্যাক্সিডেন্টে ছিল না। তোর বাবাকে হয়তো কেউ পরিকল্পনা করেই। এখন তো তুই আমার সব নিপুণ। সামনে তোর বিয়ে। আমি বলি কি, বিয়ের পর তুই এসব উকালতি ছেড়ে সংসারে মন দিস, সেটাই হয়তো ভালো হবে। তখন নিপুণ বলল, এটা সম্ভব নয় মা। আমি বাবার আদর্শে বড় হয়েছি। বাবা আমাকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখিয়েছে, ভয়ে পিছিয়ে আসতে নয়।
কথাটুকু বলে নিপুণ নিজের রুমের দিকে চলে যায়। নিপুণের মা শাহিনা খাতুন দীর্ঘশ্বাস ফেলল। নিপুণ ওয়াশরুম থেকে বের হয়ে দেখতে পায় তার ফোন বাজছে। সে ফোনটা রিসিভ করার আগেই কেটে যায়। ফোনটা হাতে নিয়ে নিপুণ দেখতে পায় ফাহিম অনেকবার তাকে ফোন করছে, তাই সে আর দেরি না করে কল ব্যাক করে। ফাহিম ফোন রিসিভ করে অভিমানী স্বরে বলে, আমায় এভাবে পর করে দিলে মহারানী। মহারানী, এতবার কল করলাম আর এতক্ষণ পর আপনি কল ব্যাক করলেন। নিপুণ হেসে ফেলে ফাহিমের কথা শুনে। অতএব জবাব দেয়, আপনি ভুল ভাবছেন মহারাজ। ফাহিম, আমি আপনাকে পর করে দেইনি, ওয়াশরুমে ছিলাম, এসেই দেখি আপনি কল দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি 10 মিনিটে তৈরি হয়ে নাও, আমি 20 মিনিটের মধ্যে তোমার বাসার সামনে যাচ্ছি। আমার বাসার সামনে হঠাৎ আসছো কেন তুমি? তখন ফাহিম বলল, কেন নিজের হবু শাশুড়ির বাড়িতে যেতে পারি না? তখন নিপুণ বলল, অবশ্যই পারো, তবে তুমি তো সচরাচর খুব একটা আসো না, তাই আর কি প্রশ্নটা করলাম। তখন ফাহিম বললে, তোমাকে আজ ঘুরতে নিয়ে যাব। সত্যি? ফাহিম বলল, কেন বিশ্বাস হচ্ছে না? তখন নিপুণ বলল, আসলে তুমি যা বিজি মানুষ, সারাদিন নিজের বিজনেস নিয়েই পড়ে থাকো, ঘুরতে যাওয়ার সময় আছে নাকি তোমার? তখন ফাহিম বলল, আর তুমি বোধহয় খুব ফ্রি মানুষ, তুমি তো নিজের কাজেও ব্যস্ত। জানো, আমি আমাদের কলেজ লাইফটাকে খুব মিস করি। সেই সময় আমরা একসাথে কত ঘোরাঘুরি করতাম, মনে আছে তোমার? নিপুণ অতীতের কিছু মিষ্টি স্মৃতি মনে করে। কলেজ জীবন থেকেই তারা একে অপরকে চেনে। কলেজ থাকাকালীন অবশ্য তাদের মধ্যে প্রথমে বন্ধুত্বের মাধ্যমে সম্পর্ক সূত্রপাত হয়, তবে এরপর পরিস্থিতি বদলায়। একসময় তারা একে অপরের প্রতি নিজেদের অনুভূতি বুঝতে পারে, তবে তাদের মধ্যে কখনোই সেরকম লুতুপুতু টাইপের সম্পর্ক ছিল না। সম্পর্কের কারণে নিজেদের কেরিয়ারে ক্ষতি হতে দেয়নি তারা। পারিবারিক শ্রদ্ধেয়ভাবে দিয়ে সম্পর্ক গড়ে তুলছে। নিপুণকে চুপ থাকতে দেখে ফাহিম অধৈর্য হয়ে বলে, কি হলো নিপুণ, কোনো উত্তর দিচ্ছ না যে? তখন নিপুণ বলল, কিছু না, তা তুমি কোথায় নিয়ে যাবে আমায়? তুমি যেখানে যেতে চাও আমি সেখানেই নিয়ে যাব। তখন নিপুণ বলল, আচ্ছা তাহলে তুমি আসো, আমি তৈরি হয়ে নিচ্ছি। গাড়ির পাশাপাশি বসে আছে নিপুণ ও ফাহিম। ফাহিম গাড়ি ড্রাইভ করছে আর নিপুণ তার পাশের সিটে বসে তাকে বলছে কোন দিক দিয়ে যেতে হবে। হঠাৎ করেই ফাহিম কি হলো, সে রেডিওতে একটা রোমান্টিক গান বাজিয়ে দিল। রেডিওতে বাজতে লাগলো হাসিবান হায় গানটা। নিপুণ মুচকি হেসে বলল, বাহ, আজ তো মনে হচ্ছে সাহেব বেশ রোমান্টিক মুডে আছে। ফাহিম বলল, আসলে সেজন্যই তো সাহেবাকে ডাকা, যাতে মুহূর্তটাকে রোমান্টিক করে তুলতে পারি। নিপুণ বলল, এখানে গাড়ি থামাও। ফাহিম বলল, এখানে? নিপুণ বলল, হ্যাঁ। ফাহিম বলল, এখানে কোথায় ঘুরবো আমরা, আশেপাশে তো কিছুই দেখছি না। নিপুণ বলল, ওই তো ওই দিকে দেখো, ওইটা তো একটা অনাথ আশ্রম। এখন আবার তুমি বলো না অনাথ আশ্রমে যাবে, ওখানেই তো যাব। বলেই গাড়ি থেকে নেমে যায় নিপুণ। তারপর পেছনের সিট থেকে বাচ্চাদের জন্য আনা চকলেট, খেলনার প্যাকেট তুলে নেয়। ফাহিম বলে ওঠে, ও তাহলে এজন্যই এগুলোর সাথে এনেছিলে, কাজটা কি ভালো করলে? নিপুণ বলল, নিঃসন্দেহে। আর তুমি এত রাগ করছো কেন? তুমিই তো বলছিলে যে আমি যেখানে যেতে চাই তুমি সেখানেই নিয়ে যাবে। ফাহিম বলল, তাই বলে এখানে? ফাহিম রেগে নিজের মুখ ফুলিয়ে নেয়। নিপুণ ফাহিমের রাগী মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, থাক ফাহিম, তোমাকে আর ছোট বাচ্চাদের মতো রাগ করতে হবে না। আমি জাস্ট এখানে বাচ্চাদের সাথে দেখা করে তাদের গিফটগুলো দেব, তারপর আমরা ঘুরতে যাব। এবার খুশি তো? ফাহিমের মুখে এবার হাসির দেখা মেলে। নিপুণ ফাহিমকে সাথে নিয়ে অনাথ আশ্রমে প্রবেশ করে। নিপুণকে আসতে দেখে কয়েকজন বাচ্চা ছুটে চলে আসে। নিপুণ হাঁটু গেড়ে তাদের সামনে বসে পড়ে। বাচ্চাগুলো খুশি হয়ে বলে, তুমি এসেছো ভালো আন্টি, আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছিলাম। নিপুণ মিষ্টি হাসি উপহার দিয়ে বলে, ওহ তাই বুঝি, আচ্ছা এই নাও তোমাদের সকলের জন্য চকলেট আর খেলনা এনেছি। মুহূর্তে সবার মুখে হাসি আরো চওড়া হয়। এই এতিম বাচ্চাগুলোকে এভাবে খুশি হতে দেখে নিপুণের মনে প্রশান্তির হাওয়া বয়ে যায়। ফাহিম নিপুণের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই মেয়েটাকে যত দেখে ততই অবাক হয় সে। মাঝে মাঝে ফাহিমের মনে হয় তার জীবনের সবচেয়ে বড় সার্থকতা এই দেশে নিপুণের মতো একজন মেয়েকে নিজের জীবনসঙ্গী হিসাবে পেতে চলছে। অন্যদিকে রাফির সাথে রাজশাহী শহরে অন্যতম একটি সুন্দর পার্কে ঘুরতে এসেছে ফারিয়া। দুজনে একসাথে পাশাপাশি হেঁটে চলছে। হঠাৎ করে রাফি বলে ওঠে, তোমাকে একটা কথা বলবো, রাগ করবা না তো?
তখন ফারিয়া বলল, কি কথা গাইস, আগেই বলি আই এম সো সরি, আন্তরিকভাবে দুঃখিত। আমি 4 দিন পরে ভিডিও দিলাম, তাও মাত্র 9 মিনিটের। কিচ্ছু করার নাই গাইস, অনেকটা সমস্যার মধ্যে আছি, কিন্তু আমি কথা দিয়ে যাইতেছি পার্ট 3 40 মিনিটের দিমু, হয়তো একদিন পরে দিন বা 2 দিন পর, কিন্তু পার্ট 40 মিনিটের দিমু। তো তোমরা ওয়েট করবা, দেখা হইব নেক্সট পার্টে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা লাইক না দিলে তোমাদেরটা ছোট হয়ে যাবো। আল্লাহ হাফেজ।